শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। জ্বালানি সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সম্মেলনের বক্তব্যে তিনি এ কথা বলেছেন। সংসদ ভবনের নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। জানান, জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আর এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ নেন। Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে ডিপোগুলোতে একদিনের জন্য তেল সরবরাহ বন্ধ ছিল, যার ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় আজ সকাল পর্যন্ত রাজধানীর অধিকাংশ পাম্পেই তেল নেই। সংশ্লিষ্টরা জানান, সকাল 8:30 থেকে আবারও ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়, যা পাম্পে পৌঁছাতে দুপুর হয়ে যায় আর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকে বিকেল গড়ায়। এদিকে তেল না থাকায় অনেক পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলো থেকে গ্রাহকদের নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হচ্ছে। কাজকর্ম তো কিছু থাকে, কাজকর্ম কখন করব, তেল কখন নিব বলেন, যে অবস্থা কিছু আছে ভাই ব্যবসায়ী, ওরা প্রতিদিন আসে ভাই, প্রতিদিন এসে তেল নিয়ে যায়। সবাই যদি সিরিয়াল ভাবে তেল দিতে আসে, তাহলে সিরিয়াল ভাবে যদি তেল নিই, তাহলে আমরা তেলগুলো ভালোভাবে পাবো। তেলের পাম্পে যে এত বড় একটা লাইন, সেই লাইনের ক্ষেত্রে এই জ্যামগুলো বেঁধে রয়েছে। যেখানে যেখানে যে পেট্রোল পাম্প আছে ওখানেই যে জ্যাম, প্রচুর জ্যাম। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। দেশের বিভিন্ন জেলায় আজও পাম্পে দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। এদিকে জ্বালানি তেল সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। তীব্র গরমের মধ্যেই পাম্পে গ্রাহকদের অধীর অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। দেশের বেশিরভাগ জেলাতেই অনেকটা একই চিত্র। জ্বালানি তেল সংগ্রহে কমছেই না গ্রাহকদের ভোগান্তি। বিশেষ করে পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। অনেক জায়গায় চাহিদা মতো মিলছে না ডিজেলও। এই রোদ্রে এখন অস্বস্তি লাগতেছে আমার কাছে। আমি ওই পর্যন্ত যাতে পারবো কিনা আল্লাহ জানে। এত সমস্যা হলে হয়। এই 6টার সময় আসছি, এখন মোটামুটি 11টা বাজে। তারপর মাত্র সিরিয়ালে ঢুকলাম। তো এই 2.5-3 ঘন্টা কাজের তো প্রচুর ক্ষতি। তেল পাচ্ছি না, কালকে সিরিয়াল দিছি, কালকে তেল পাইনি কোথাও। আজকে পাইছি তাও 300 টাকার। এই 300 টাকার তেল কত দূর চলবো? তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক ফিলিং স্টেশন। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। সংকট না কাটায় বাড়ছে ক্ষোভ। আমি প্রায় 3 ঘন্টা ধরে আছি ভাই। তো যে দুর্ভোগ, এটা যে কবে সমাধান হবে আল্লাহ ভালো জানেন। সংকটে আছি, হয়তো বা আধাবেলা কাজ করি, আধাবেলা করতে পারি না তেল সংকটের কারণে। তেলের যে দুর্গতি, মানে আমাদের ভোগান্তি হচ্ছে, কারণ আমরা বাইকাররা বাইক নিয়ে সব জায়গায় অফিস আদালতে যাওয়া আসা করি। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা ফুরিয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। ব্যক্তি পর্যায়ে তেল মজুত করে তা খোলা বাজারে বিক্রির অভিযোগও করেছেন কেউ কেউ। পেট্রোল 1000 লিটার, ডিজেল 2000 লিটার, মোট 5000 লিটার তেল পেয়েছি। এই 5000 লিটার তেল সবার মাঝে বন্টন করতে যেয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। 5000 লিটারের থেকে অনেক বেশি চাহিদা এখানে, সেই চাহিদা তুলনায় আমরা তেলই পাইনি। বিভিন্ন জায়গা থেকে আসে ব্যবসার জন্য তেল নিয়ে বিক্রি করে। আমরা যতই দিচ্ছি তাদের চাহিদা ততই বেড়ে যাচ্ছে। আমার মনে হয়, আমার যে ব্যক্তিগত অ্যাজাম্পশন বা উপলব্ধি, এর থেকে আমি অনুমান করতে পেরেছি মোটরসাইকেলরা এরা এক ধরনের ব্যবসা শুরু করে দিয়েছে। পাম্পে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকি ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। জারিন অর্নি, যমুনা নিউজ।
জ্বালানি তেলের বর্তমান মজুদ অনুযায়ী শুধু এপ্রিলই নয়, মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, মে মাসের প্রথম সপ্তাহে ক্রুড অয়েলের চালান আসবে। অন্যদিকে তথ্য উপদেষ্টা বলেছেন, এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না, তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মে মাসে জ্বালানির দাম সমন্বয়ে প্রয়োজন হতে পারে। মধ্যপ্রাচ্যে অচলাবস্থা কাটেনি, বরং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট আরও বেড়েছে। এ অবস্থায় তেল নিয়ে বিপদ বেড়েছে বাংলাদেশের। তবে সরকারের দাবি, জ্বালানি মজুতে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত ডিজেল মজুত আছে 1,01,385 টন, অকটেন 31,821 টন, পেট্রোল 18,211 টন, এছাড়া জেট ফুয়েল 77,546 টন মজুত আছে। এতে আগামী 2 মাসে সংকট হবে না বলে দাবি জ্বালানি বিভাগের মুখপাত্রের। তিনি জানান, বেসরকারিভাবেও 14 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। মুখপাত্র দাবি করেন, ক্রুড অয়েল পরিশোধনে দেশের একমাত্র প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়নি। হরমুজ সংকটের কারণে ক্রুড অয়েলের প্রথম কার্গো আসতে পারেনি, তবে দ্বিতীয় পার্সেল মের প্রথম সপ্তাহে আসবে বলে আশাবাদী জ্বালানি বিভাগ। ERL এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ERL এর কাজ তো রিফাইন করা। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। যুদ্ধ পরিস্থিতির কারণে চাহিদা যোগানের সূত্র মেনে দেশে সীমিত পর্যায়ে হলেও জ্বালানির দাম বাড়ানোর পরামর্শ ছিল বিশেষজ্ঞদের। এ নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হলেও জনজীবনে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এপ্রিলে দাম বাড়ছে না জ্বালানি তেলের। আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে। তথ্য উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে সংকটে সারা বিশ্ব। এরপরও সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প তো খুব প্রেডিক্টেবল না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিকল্প নতুন শ্রমবাজার সন্ধানের পরিকল্পনা করছে সরকার। মালয়েশিয়া, থাইল্যান্ডে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে। লিখিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় সরকার। আর বৈশ্বিক অনলাইন পেমেন্ট সেবা পেপ্যাল চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে চিফ হুইপ জানিয়েছেন, সংবিধান সংশোধন ও সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য দরকার। বর্তমান সরকারের ইশতেহারে বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 1 জুলাই থেকে শুরু হচ্ছে 5 বছর মেয়াদী 5ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। বলেন, আগামী 6 মাসের মধ্যে হেলথ কার্ডের আওতায় আসছে 5 জেলা। দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি, মাননীয় স্পিকার। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি। যে ম্যানিফেস্টো ছিল, সেখানে যেরকম আমরা শিল্প যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। আরেক প্রশ্নের জবাবে কুয়াকাটা পায়রা ঘিরে পর্যটন পরিকল্পনা ও দেশে পেপ্যাল এর কার্যক্রম চালু করতে একটি কমিটি গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন 20,000 কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখনন লক্ষ্য। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
প্রধানমন্ত্রী লিখিত উত্তরে বলেন, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখবে সরকার। অধিবেশন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আশা করেন সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছাবে। এই দেশের রক্ষার যে মূল দায়িত্ব পালন করে তার সশস্ত্র বাহিনী যদি পলিটিসাইজ করা হয়, তাকে যদি পলিটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে হয় কি একটা দলের একটা গোষ্ঠীর কাজ করে, তখন দেশের কাজ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, এইখানেই আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কাজ করার জন্য সশস্ত্র বাহিনী এবং দেশের কল্যাণের জন্য সশস্ত্র বাহিনী সেটা নিশ্চিত করছেন আরেকবার প্রশ্ন উত্তরের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিকল্প শ্রমবাজার খোঁজা হচ্ছে বলেও জানান চিফ হুইপ। সব জায়গায় আমাদের কাজ আছে, আমরা সেই রকম মানুষ তৈরি করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছে 24 জন আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 14 জন। উপসর্গ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন 164 জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, খুলনা বিভাগে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছেই। কোথাও কোথাও হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সোমবার 20 এপ্রিল থেকে সারা দেশেই এই কর্মসূচি শুরু হবে। প্রথমত জ্বর, ডায়রিয়া, সর্দি এগুলো দিয়ে শুরু হয়েছে। সর্দি হচ্ছিল, কাশ হয়েছিল, হালকা জ্বর, গায়ে যে র্যাশ লাল লাল বের হয়েছিল। কালকে থেকে বেশি বোঝা যাচ্ছে। চিকিৎসা লিখছি স্যারের। আবারও হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 3 শিশুর, যার মধ্যে 2 জনই রাজধানীর। সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1000-এরও বেশি শিশু। হাসপাতালে ভর্তি হওয়াদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। দ্রুত হামের টিকা নেওয়ার পাশাপাশি শিশুদের ভিড়ের মধ্যে না নেওয়ার পরামর্শ তাদের। এদিকে হামের টিকা নিতে ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। অবস্থার উন্নতি হয়েছিল অনেকটাই, কমতে শুরু করেছিল হাম আক্রান্তের সংখ্যা। তবে দীর্ঘস্থায়ী হয়নি এই স্বস্তি। গেল 2 দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে স্থান সংকুলানে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা না মেলায় অনেককে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতেই। 10 দিন ভালো ছিলাম, আবার জ্বরের সাথে সাথে আবার এই হাম। আইসিইউর ভিতরে নেওয়ার মতো অবস্থা ছিল, ওখান থেকে আলোর মতো অনেকটা ভালো আছে। আগে ওর হইছে এনআইসিউতে ভর্তি ছিল, এনআইসি থেকে পরে নামায় দিছে, ওয়ার্ডে দিছে। জটিলতা ছিল, শ্বাসকষ্ট হয়েছিল, পরে এখানে আসার পরে অক্সিজেন দিছি করছে, পরে আল্লাহর মতো এখন ভালো হয়েছে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 350-এর বেশি, যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছে 91 জন। একই অবস্থা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 100 শয্যার এই হাসপাতালে ভর্তি 129 জন হাম আক্রান্ত শিশু। 2 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমার বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ইস্যুর সংখ্যাও বেশি হচ্ছে। আর যারা আসছে ক্রিটিক্যাল অবস্থায় তাদের বেশিরভাগই হচ্ছে আসলে নিউমোনিয়া নিয়ে আক্রান্ত হচ্ছেন এবং কেউ আসলে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হচ্ছে। ঈদের মধ্যে যে একটা বেড়ানোতে আমাদের কিন্তু ঈদের পর ঢেউটা বেশি হয়েছে, এবারও তাই হতো। মানুষ তো এগুলা বুঝতে চায় না, সবার কথা বছরে একদিন ভুললে একটু কি হয়। সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। আগে দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি, যেহেতু একটা সমস্যা দেখা দিয়েছে, এখন এই সমস্যা যাতে না হয় সেই জন্য আর কি এটা দিলাম। ওর বয়স 1 বছর 4 মাস। আগে প্রথম ডোজ দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ডোজের ডেট আজকে। 6 মাস থেকে 5 বছর সকল বাচ্চারাই তো টিকা পাবে, বুস্টারটাই বেশি আসতেছে। আগামী 30 এপ্রিল থেকে দেশের সব জেলায় শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। এর মধ্যেই সব জেলায় পৌঁছেছে হামের টিকা। বুধবার পাঠানো হয়েছে 5 জেলায়। সেদিন আগে চলে গেছে, এই মনে করেন ভ্যাকসিন এখন যাইতেছে, এটা গেলে শেষ, এটা যাওয়া শেষ। এটা যাচ্ছে আপনার হলো ঝিনাইদহ আর হলো চুয়াডাঙ্গা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 198 শিশুর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের সময় পরিকল্পিতভাবে মব সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আর সেসব ঘটনা খতিয়ে দেখা হবে। সম্প্রতি মব সৃষ্টি করে কুষ্টিয়ায় এক কথিত পীরকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা ছিল বলেও তিনি স্বীকার করেছেন। জানান, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচিবালয়ে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা হামেদ প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই দায়ী করেন। কুষ্টিয়ার দৌলতপুরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হত্যা করা হয় পীর হিসেবে পরিচিত আব্দুর রহমান শামীমকে। মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলেও এ ধরনের ঘটনায় সমালোচিত হচ্ছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ ঘটনায় সরকারের ব্যর্থতা দেখেন। বলেন, এক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে। কুষ্টিয়া একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি আপনি সরকারকে ব্লেম করতে পারেন না? ইউ ক্যান ডু দ্যাট। দিনের শেষে এটা সরকারের দায়িত্ব ছিল এটা ঠেকানো, সরকার ব্যর্থ হয়েছে। একটা মামলা হয়েছে, মামলা হওয়া নিয়েও দেরি হচ্ছিল, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে ৪১৩টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এতে ২৫৯ জন নিহত ও ৩১৩ জন আহতের কথা বলা হয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্টে। এসব ঘটনার মধ্যে বেশিরভাগই পরিকল্পিত বলে অভিযোগ ছিল। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও বললেন, অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়েছে। পরিকল্পিত ঘটনাগুলো খতিয়ে দেখা হবে। ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো বা ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে অন্তর্বর্তী সরকারের সময় এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। তথ্য উপদেষ্টা হামেদ টিকা সঠিক সময়ে না দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা কারা কারা দায়ী, যারা ব্যর্থ, তারা কোনো না কোনোভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। চাঁদাবাজি থামেনি এমন অভিযোগ স্বীকার করে ডাক্তার জাহেদ বলেন, এক্ষেত্রে সরকার আন্তরিক অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি এবং ভুল ও উদ্দেশ্যমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ সেল ও তথ্য মন্ত্রণালয়ে আইনজীবী প্যানেল গঠনের সিদ্ধান্ত জানান উপদেষ্টা। তথ্য দিয়ে মানুষকে ডিসিভ করার চেষ্টার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম ব্যবস্থা নেব, ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা শুরু করেছি। একটা আইনজীবী প্যানেল তৈরি হচ্ছে। ডাক্তার জাহেদ বলেন, 18 এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় সরকারের ইশতেহার কতটুকু বাস্তবায়ন করছে তা খতিয়ে দেখতে একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা যায়, তার ধারণা যুদ্ধ শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ট্রাম্পের দাবি, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে এতদিনে দেশটি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলায় যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে তেহরানের 20 বছর সময় লেগে যাবে। ইরান চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে, আবারও এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। স্থানীয় সময় সকাল 11টায় তিনি শপথ নেন। এতদিন জোট সরকার গঠন করলেও এই প্রথম বিহারে মুখ্যমন্ত্রী হলো বিজেপি থেকে। একই সময় উপমুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন বিজয় চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ। এর আগে মঙ্গলবার পদত্যাগ করে রাজ্যের আলোচিত রাজনীতিবিদ নীতিশ কুমার। বিহারের ইতিহাসে সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। আর তার সরকারে উপমুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। 1990 সাল থেকে বিহারের রাজনীতিতে সক্রিয় সম্রাট। আরজেডি জেডিইউর পর 2017 সালে তিনি বিজেপিতে যোগ দেন। যখন কঠোর অভিবাসন নীতির দিকে ঝুঁকছে ইউরোপ, উত্তর আমেরিকার মতো অঞ্চলগুলো, তখন উল্টো পথে স্পেন। ঐতিহাসিক এক সিদ্ধান্তে 5 লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে, যাতে প্রাথমিকভাবে 1 বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবে কাগজপত্রবিহীন বিদেশি নাগরিকরা। পরে দেয়া হবে স্থায়ী হওয়ার সুযোগ। স্পেন সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। কমিউনিটিগুলো থেকে রীতিমতো আনন্দ মিছিল বের করা হয়েছে। বাংলাদেশিদের উল্লাসের এই দৃশ্য স্পেনের বার্সেলোনার। সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণায় সড়কে নেমে আনন্দ মিছিল করেন উচ্ছ্বসিত বাংলাদেশিরা।
সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ইউরোপীয় দেশগুলোর। এর মধ্যেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে স্পেন। মঙ্গলবার মন্ত্রিসভায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 5 লাখের বেশি নাগরিক। আমরা এখানে আসার পরে যে স্পেনিশ সরকার আমাদেরকে যে সুযোগ দিয়েছে বৈধতার, আমরা সবাই খুবই আনন্দিত। অভিবাসী প্রায় 20,000-এর মতো আছে। এরা যদি সবাই কাগজ পায়, ইনশাল্লাহ আমাদের দেশের অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে। প্রায় 160টি অর্গানাইজেশন যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে, তাদের আন্দোলনের ফসলে এইটার সাথে আমাদের বাংলাদেশিরাও জড়িত আছে। সাধারণ ক্ষমার আওতায় বৃহস্পতিবার থেকে অনলাইনে বৈধতা পেতে আবেদন করতে পারবেন অনধিভুক্ত অভিবাসীরা। এ কার্যক্রম চলবে জুনের শেষ পর্যন্ত। কমপক্ষে 5 মাস ধরে স্পেনে বসবাস করছেন এবং কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এমন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে 1 বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি দেয়া হবে। পরবর্তীতে দেয়া হবে স্থায়ীভাবে বৈধ হওয়ার সুযোগ। যোগ্য আবেদনকারীরা স্পেনে বসবাসের ও কাজের অনুমতিপত্র পাবেন। নিরাপত্তা নম্বর এবং স্বাস্থ্য কার্ড দেয়া হবে। এই অনুমতিপত্রটি প্রাথমিকভাবে 1 বছরের জন্য বৈধ থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বয়স্ক জনগোষ্ঠীর চাপ সামলাতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে অভিবাসী শ্রমিকদের প্রয়োজন অপরিহার্য হয়ে উঠেছে দেশটিতে, আর তাই নেওয়া হয়েছে ঐতিহাসিক এ সিদ্ধান্ত। 5 কোটি জনসংখ্যার স্পেনে বর্তমানে প্রায় 1 কোটি বিদেশি বাসিন্দা রয়েছেন বিভিন্ন অভিবাসন সংস্থার তথ্য মতে, যার মধ্যে 8,40,000-এর বেশি অভিবাসী অনথিভুক্ত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শাপলা চত্বর হত্যাকাণ্ডে এবার আসামি হচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময়কার খুনের মামলায় দণ্ডিত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, আর এই তথ্য নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন 2 সপ্তাহের মধ্যেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয় 5 আগস্টের পর। তদন্তে একে একে নাম আসতে থাকে নেপথ্যের কুশীলবদের। এবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তাকেও আসামি করা হচ্ছে এই মামলায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। আগামী 2 সপ্তাহের মধ্যে শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান আমিনুল ইসলাম। শাপলা চত্বরের একটা ইন্ডিভিজুয়াল ঘটনা, সেখানে আলাদা কমন সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নতুন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল তৈরি করতে চায় সরকার, যেখানে প্রাধান্য পাবে কল্যাণ রাষ্ট্রের ধারণা, সামাজিক সুরক্ষা পাবে যোগ্য ব্যক্তি। আর এমন ভাবনা নিয়ে কাজে নেমেছে জাতীয় পরামর্শ কমিটি। অর্থ উপদেষ্টা জানালেন, 2 মাসের মধ্যে কৌশল চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী 1 বছর খতিয়ে দেখা হবে এডিপিতে থাকা সব উন্নয়ন প্রকল্প। দায়িত্ব নিয়ে অর্থনীতিতে খুব ভালো পরিস্থিতি পায়নি নতুন সরকার। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি নিয়ে টানাপোড়েন ছিল আগে থেকেই, সেই আগুনে ঘি ঢেলেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। প্রত্যাশিত পরিমাণে আদায় হচ্ছে না রাজস্ব, ফলে উন্নয়ন ভাবনা বাস্তবায়নে সরকারের হাতে খুব বেশি অর্থ নেই। জ্বালানি সংকট দীর্ঘ হলে প্রথম ধাক্কা সামলাতেই লাগবে 36,000 কোটি টাকা। এ অবস্থায় আগের পঞ্চবার্ষিক পরিকল্পনাকে ভিত্তি করে এগোবার সুযোগ বেশ কম। সেই নতুন অর্থনৈতিক কৌশল প্রণয়নে কাজ শুরু করেছেন মন্ত্রী, আমলা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এই পরামর্শ কমিটির প্রধান সদ্য বিদায়ী পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার কমিটির প্রথম সভায় অর্থনীতির অগ্রাধিকার নিয়ে খোলামেলা আলোচনা হয়। গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলা। অর্থ উপদেষ্টার অভিযোগ, উন্নয়নের নামে ব্যক্তিগত স্বার্থে কাজ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। প্রতিটি পরিকল্পনায় বাস্তবায়নের কোনো কৌশল ছিল না, যার ফলে আমরা লক্ষ্য করছি বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই রকম কম বাস্তবায়ন। আমাদের প্রতিটি পরিকল্পনার মধ্যেই
মূল্যায়ন এবং পুনর্বীক্ষণের ব্যবস্থা ঠিকমতো ছিল না। পুরো প্রক্রিয়া সমন্বয় করছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। সদস্য জানালেন 2 মাসের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশল চূড়ান্ত হবে। 2 মাসের মধ্যে একটা ড্রাফট স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক 5 বছরের জন্য এটা প্রণয়নের কাজ শেষ করার আশা করছি। মাঝে আমরা কনসালটেশন প্রসেস অন্যান্য বিষয়গুলো চলবে এবং ফাইনালি আমরা একটা হয়তো আমরা 2-3 মাসের মধ্যে এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন শুধু জ্বালানি তেল আমদানি করে মধ্যপ্রাচ্য সংকট সামাল দেয়া কঠিন। নতুন বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে যে আমাদের সংকটগুলো আরো বেড়ে গেল, এইটা মোকাবেলা করা একটা জাতীয় কর্তব্য বটে এবং সেখানে জাতীয় অংশগ্রহণের জন্য সরকার সবাইকে যুক্ত করতে চাইছে। পরিকল্পনা কমিশন জানায় কিছুদিন আগে করা ব্যাকগ্রাউন্ড স্টাডি বা গবেষণার উপর ভিত্তি করে নতুন অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পরীক্ষা ব্যবস্থায় নকলের ধরন পরিবর্তন হয়েছে, আর তা মোকাবেলায় আইন হালনাগাদ সহ অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আসন্ন এসএসসি সমমান পরীক্ষা নিয়ে সিলেট কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়ে অংশ নেন মন্ত্রী। বলেন, মামলার কারণে আটকে যাওয়া 32,000 প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করা হবে। এছাড়া শিক্ষক স্বল্পতা পূরণের নতুন নিয়োগ না দেয়া পর্যন্ত আউটসোর্সিং এর মাধ্যমে সমস্যা সমাধানের কথাও ভাবছে সরকার। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট বিভাগে শিক্ষার উন্নয়ন না হওয়ায় তিনি ক্ষোভ জানান। নকল বলতে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে ইনভলভ নাই, এর মধ্যে প্রাতিষ্ঠানিক ইনভলভ রয়েছে, সংঘবদ্ধ লোকরা রয়েছে, সেগুলিকে এই আইনে আয়তায় নিয়ে আসতে হবে, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। সেইভাবে আমরা আইনকে উপযোগী করছি। বেসিক যেখানে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের 850টি পদ শূন্য রেখে কিভাবে এই এলাকার শিক্ষার মান বাড়াতে পারে আমি জানি না। আমি জানতে চাই এই 850টি পদ কবে পূর্ণ হবে। হজ টিমের সদস্যরা হজ নয়, হাজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করবেন, আর এ ব্যাপারে সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ টিম সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, হাজিদের সেবক হিসেবে কাজ করার তাগিদ দিয়ে হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে এবং দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে আনা হবে। যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন তাদের ভবিষ্যতেও হজ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ফুটপাতটি এখন ভিন্ন রূপে ফিরেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগে পেয়েছে নান্দনিক রূপ। অবৈধ দখল, ময়লা আবর্জনার দুর্গন্ধের স্মৃতি মুছছে সেখানে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ আর দেয়াল জুড়ে বৈচিত্র্যময় গ্রাফিতি। দেশে সবচেয়ে বেশি রোগী সেবা পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন বা চানখারপুল এলাকা দিয়ে প্রবেশ করতে হয় রোগীদের। তবে এই সড়ক দিয়ে হাসপাতালে প্রবেশে এতদিন ভোগান্তির শেষ ছিল না। সড়ক ও ফুটপাত অবৈধ দখলে থাকায় চলাচলই দায় হয়ে পড়ত। ময়লা আবর্জনার উৎকট গন্ধ আর ভবঘুরে মানুষের দখলেই ছিল এই এলাকা। পুরো সড়কের চেহারা বদলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি। দেয়াল জুড়ে নান্দনিক গ্রাফিতি, বসানো হয়েছে ফুলের টব, সেই সাথে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক গাছ। তৈরি করা হয়েছে 50টি বসার আসন। সৌন্দর্য বর্ধন শেষে বুধবার দুপুরে এর উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। একটা রোগী যখন আসবে, যেখানে ডাক্তারের কাছে আসে, যদি পরিবেশটা ভালো পায় তার মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। আজকে এটা একটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। একটা শপথ আমরা নেব, রাজপথে কেউ কোনো কিছু ফেলবো না। প্রশাসক বলেন, রাজধানীকে বাসযোগ্য রাখার দায়িত্ব সবার। তবে হকার ও রিকশাওয়ালাদের প্রতি সরকার অমানবিক হতে চায় না। জানান, লাইসেন্স থাকলে নির্ধারিত এলাকায় হকার বসার অনুমতি মিলবে। রিকশা ঢাকা শহরে চলবে, কিন্তু কত চলবে এটা তো ঠিক করতে হবে। সান্ধ্যকালীন মার্কেট করব, হলিডে মার্কেট করব, শুক্র এবং শনি। এটার জন্য বিকল্প জায়গা আমরা অলরেডি ঠিক করেছি, সেগুলো আমরা দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠের ধূসর দেয়াল জুড়ে থাকা বর্ণিল গ্রাফিতি নজর কাড়ছে পথচারীদের। এখন স্বস্তি নিয়ে চলাচল করছেন তারা।
বিদেশের মতন আমাদের দেশে এখন ঢাকা মেডিকেলের সামনে এত সুন্দর হয়েছে তা বলার মতন না। সব ফুটপাতে দখলমুক্ত করা উচিত এবং মানুষের চলাচল করার জন্য যে একটা সুন্দর একটা উদ্যোগ, সেটাকে সাধুবাদ জানাই। আমার বিবেচনা তো বলে যে এত সুন্দর জায়গাটা পরিবেশ নষ্ট করা না, এখন বাল বাচ্চা বাঁচিয়ে দিলে তো করতে হয়। রাজধানীর অন্যান্য ফুটপাত সংস্কারে এটি হতে পারে উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এই সৌন্দর্য কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে রক্ষণাবেক্ষণের উপর। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। সার্ভারে এমনটা বলেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে সার্ভারের ব্যাংকটাউন এলাকায় আয়োজিত এক কর্মশালায় অংশ নেন তিনি। কর্মশালার আয়োজন করে যুব উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য 64 জেলায় এরই মধ্যে ফ্রিল্যান্সিং এর কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা উপজেলায় শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ নিয়েও সরকারের কর্মপরিকল্পনা রয়েছে। রাজধানীতে একের পর এক তরুণীকে ফাঁদে ফেলে ধারাবাহিক যৌন সহিংসতার অপরাধে রাশেদুল ইসলাম রাব্বি নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আরও 10টি অভিযোগ পাওয়া গেছে। দুপুরে এক ব্রিফিংয়ে ডিএমপির ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয় স্কুল কলেজ পড়ুয়া তরুণীদের টার্গেট করে ফাঁদে ফেলত এই রাব্বি। পরে কৌশলে নির্জন স্থানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ, ভিডিও ধারণ, ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায় করত। সোমবার সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাব্বির কাছ থেকে এ সময় ভুক্তভোগীদের কয়েকটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সুনামগঞ্জের শাল্লায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল এবং যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পাফেল আহমেদ আমার দেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তিনি জানান, শাল্লা উপজেলার জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অনিয়ম দুর্নীতি নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন এবং সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আজ শাল্লায় যায় অধিদপ্তরের তদন্ত দল। সেই সংবাদ সংগ্রহের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া দলবল নিয়ে হামলা চালায় বলে পাফেল আহমেদের অভিযোগ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন তৈরিতে যমুনা টেলিভিশনের সাংবাদিককে সহায়তা করা এই হামলা হয়েছে বলেও পাফেল জানিয়েছেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাদের। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউতে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ 1433। জমকালো আয়োজনে বর্ষবরণ উৎসবে মেতে ওঠে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে ছিল বর্ণাঢ্য এই বর্ষবরণ উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। আর বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাসের মাঠে স্থাপিত স্টলগুলো তিনি ঘুরে দেখেন। বলেন, চিরায়ত বাংলার ইতিহাস ঐতিহ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেই এই আয়োজন। অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় কৃষ্টির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয় মূল লক্ষ্য। শিক্ষার্থীরা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ইতিহাস ঐতিহ্যের অংশ। অনুষ্ঠান উপলক্ষে পুরো ক্যাম্পাস পরিণত হয় আনন্দ ঘন মিলন মেলায়। সঙ্গীতের সুর, নাগরদোলা, গ্রামীণ আবহ, উৎসবমুখর পরিবেশে সাবেক বর্তমান শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসে সময় অতিবাহিত করেন। ফ্রেন্ডরা মিলে সবাই শাড়ি টাড়ি পরে আসছি আর কি, সবাই এনজয় করতেছি। মানে ভার্সিটি থেকে প্রতি বছরই এরকম সুন্দর করে আয়োজন করা হয়। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্টল নিয়ে বসছে। তারা বিভিন্ন ধরনের তাদের নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে শুরু করে খাবার আইটেম থেকে সব কিছুই তারা স্টলে রাখে। দিনব্যাপী একটা উৎসব আয়োজনে আমরা আসলে খুব ভালো সময় কাটাচ্ছি। বাঙালির যে কালচার, বাঙালির যে ঐতিহ্য, সেটাকে ধরে রাখার জন্য আমরা এখানে মেলার আয়োজন করেছি। হাসি, আনন্দ আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করেছে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার বর্নিলে এই আয়োজন করে টোকিওর বাংলাদেশ দূতাবাস। আর এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাকিরুল ইসলাম খান সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও জাপান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাপান থেকে প্রতিনিধি নাইম আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন বছরকে স্বাগত জানাতে পরিবেশিত হচ্ছে বৈশাখের আগমনী গান। পাশেই সাজিয়ে রাখা হয়েছে হরেক রকম পিঠা আর মিষ্টি সহ নানা পদের দেশীয় খাবার।
বর্ণাঢ্য এই আয়োজন হয়েছে জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। অনুষ্ঠানের শুরুতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাকিরুল ইসলাম খান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, জাপান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় মিডিয়া হাউস প্রতিনিধি ও ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ প্রবাসী কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। দূতাবাসে প্রথমবারের মতো আমরা ডিপ্লোমেট, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাপানি ব্যবসায়ী এবং বাংলাদেশ কমিউনিটিদের সমন্বয়ে একটু উদ্যোগ নিয়েছিলাম পয়লা বৈশাখ করা, সেটা আজকে হলো। অনেক লোকের সমাগম হয়, আমরা অত্যন্ত খুশি। নববর্ষ উপলক্ষে মুখোশ, স্বরাচিত্র আর আলপনা দিয়ে সাজানো হয় পুরো দূতাবাস প্রাঙ্গণ। প্রদর্শনীতে রাখা হয় গ্রাম বাংলার বিভিন্ন বাদ্যযন্ত্রের সমাহার। দেশীয় ঐতিহ্যের এত বর্ণিল উপস্থাপন দেখে যেমন আপ্লুত হন প্রবাসী বাংলাদেশিরা, তেমনই এ আয়োজন মুগ্ধ করে বিদেশি অতিথিদেরও। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়। অন্যতম আকর্ষণ ছিল দূতাবাস পরিবারের সদস্যদের পরিবেশনায় সমবেত সঙ্গীত এবং জাপানিজ শিক্ষার্থীদের কণ্ঠে আমি বাংলায় গান গাই এর মতো দেশাত্মবোধক গান। এত সব আয়োজনের পাশাপাশি ছিল দুধ চিতই, রসবড়া, পাকান, পাটিসাপটা আর রসগোল্লা সহ হরেক রকম মুখরোচক খাবারের পসরা। ছুটির দিন না হলেও জাপানের বিভিন্ন অঞ্চল থেকে এ আয়োজনে সামিল হতে ছুটে আসেন প্রবাসীরা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয় দূতাবাস প্রাঙ্গণ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩,০০০ কোটি টাকার বেশি সরকারি ভাতা বিতরণ করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। নগদের পক্ষ থেকে জানানো হয়, গত 3 মাসে ১,৪৭,০০,০০০-এর বেশি সুবিধাভোগী সরকারি ভাতা ও উপবৃত্তি পাওয়ার জন্য নগদকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। এর মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১,৩১,০০,০০০-এর বেশি উপকারভোগীর কাছে ২,৮৭৮ কোটি টাকার ভাতা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উপবৃত্তি, মা ও শিশু সহায়তা এবং অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচির অর্থ একই সময় নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থ বিতরণ হয়েছে নগদের মাধ্যমে। আর এই ছিল সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।